নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অত্যাশ্চর্য গোয়েন্দা কাহিনী মিসমিদের কবচ। আজ দ্বিতীয় পর্ব। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। শ্রীগোপাল বললে, থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না না, আমি কেন সে কথা বলতে যাব, আমাকে কোনো কথা তো বলে দেননি। বেশ করেছ। ওরা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সেই কথা কিছু বলেননি। তারাও দেখে যদি কিছু করতে পারেন আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার ধারণা নেই। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস মিসমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনের যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি তবে তারা এখনই ননীকে গ্রেপ্তার করে, কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন সাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। পোঁতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার কেমন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথায় কি গলদ আছে। ও খুব সাচ্চা লোক নয়। আমাকে দেখে প্রতিবারই ও কেমন যেন হয়ে যায়। লোকটা ধূর্তও বটে, ওর চোখ মুখের ভাবেও সেটা বেশ বোঝা যায়। ওকে জিজ্ঞেস করলাম, তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছ সম্প্রতি? ননী বিবর্ণ মুখে আমার দিকে চেয়ে বললে, হ্যাঁ তা হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা তিন পুরুষে ঘি মাখনের ব্যবসা করি, টাকা হাতে ছিল, তা ভাবলাম নগদ টাকা পাড়া গাঁয়ে রাখা। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা কইছেন। আমাকে দেখে শ্রীগোপাল বললে, এই যে আসুন, চা খাবেন? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন আলাপ করিয়ে দিই, ইনি সুশীল রায় আর ইনি জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই, আমাদের বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আমি জানকী বাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কি সম্বন্ধে? খুন সম্বন্ধে। কিছুই না, তবে আমার মনে হয়। কি বলুন?
এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। ননী ঘোষের সম্বন্ধে আপনার মনে কি হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার উপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতাবোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বললে? কেন, শ্রীগোপালের মুখে সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। দেখুন না, ভালোই তো। হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আচ্ছা, আপনি ঘটনাস্থলে ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকীবাবুর এই প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন, তবে তার পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে এ কথা জিজ্ঞেস করা শোভনতা ও সৌজন্যের বিরুদ্ধে, বিশেষত যখন আগে থেকেই এ ব্যাপারের অনুসন্ধানে আমি নিযুক্ত আছি। আমি নিষ্পৃহভাবে উত্তর দিলাম, না, এমন বিশেষ কিছু না। জানকীবাবু পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে কিছুই পাননি? কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলবার ইচ্ছে হলো না। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত কি আমারই বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। আমি ওকে তিরস্কারের সুরে বললাম, আমাকে তোমার বিশ্বাস নাও হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনা সূত্রগুলো তোমার অন্য ডিটেকটিভকে দেওয়ার কি অধিকার আছে? শ্রীগোপাল চুপ করে রইল। ওর নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার কন্যায় বিরক্তি বোধ করলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন শেখরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিলে বসবার জন্যে। আমি বললাম, মহিন, একটা সত্যি কথা বলবে? কি? বলুন। তোমার সঙ্গে ননীর ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে? মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বললে, ননী বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। আমি কড়া সুরে বললাম, ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে বললে, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ। আমি সে কথা বলিনি। ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছিল এবার বলো। সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্য বলেছিলে, কেমন, ঠিক কিনা? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে? তা না। ঠিক বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত তাই ভাবছো বুঝি? মহিন শেখরা ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। বললে, বাবু, তা তা তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেবো? মহিন আমার পা জড়িয়ে ধরে বললে, দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। বাচ্চা বাচ্চা নিয়ে মারা যাব। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু, তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বললে আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম, গহনার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকেই প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম।
রাস্তাটা বাড়ির পেছনের দিকে, শিগগির হবে বলে শর্টকাট করতে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিনকে মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কি কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে আবার। অন্ধকারের জন্য ভয়ে যেন বুকের রক্ত হিম করে দিলে। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কে কড়া গলায় হাঁকলে, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কে আপনি? ও, আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো একটা মনুষ্য মূর্তি, এবং টর্চের আলো আঁধার কেটে গেলে দেখলাম সে জানকী বাবু, ডিটেকটিভ। বিস্ময়ের সুরে বললাম, আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? জানকী বাবু অপ্রতিভ সুরে বললেন, আমি এই এই ও বুঝেছি, কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না না, কিছু না, তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলিয়ে গিয়ে। ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভীত ও ত্রস্ত হয়ে পড়েছেন। কি মুশকিল, এসব পাড়া গাঁয়ে শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যিই অনেকের বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসি পেল। ভদ্রলোককে কি বিপন্নই করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি, এমন সময় জানকী বাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকী বাবু দেখলাম বেশ মজলিসি লোক। চা খেতে খেতে তিনি নানা মজার মজার গল্প বলতে লাগলেন। আমায় বললেন, আমি তো মশাই গাঁয়ের জামাই, আজ 14 বছর বিয়ে করেছি, কাকে না চিনি বলুন গ্রামে, সকলেই আমার আত্মীয়। আমি বললাম, আপনি এখানে প্রায় যাতায়াত করেন? তাহলে তো হবেই আত্মীয়তা। আমার স্ত্রী মারা গিয়েছে আজ বছর 3, তারপর আমি প্রায় আসি না। তবে শাশুড়ি ঠাকুরুন বৃদ্ধা হয়ে পড়েছেন, আমার আসার জন্য চিঠি লেখেন, না এসে পারিনি। ছেলেপুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে, এখন আর কিছুই নেই। ও, হঠাৎ জানকী বাবু আমার মুখের দিকে চেয়ে আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আমার বিশেষ কৌতূহল এ সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারের একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমার মনে কোনো অহংকার নেই মশাই। আমি এ খুনের কিনারা করি বা আপনিই করুন বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারা হোক, কাজ হলেই হলো। নাম আমি চাইনি। নাম কে চায় বলুন? আমিও নয়। তবে আসুন না, আমরা মিলেমিশে কাজ করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুব খুশি হবে। বেশ বেশ, তবে কাল থেকে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো কিছু সূত্র পেয়েছেন কিনা আমায় বলুন। আমি যা পেয়েছি আপনাকে বলি। আমি এখানে এখন বলবো না, পরে আপনাকে সব জানাবো। ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিন তো আপনাকে বলেছি, ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে সন্দেহ করেন? নিশ্চয়ই করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গহনার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মহিন সাকরাকে নিয়ে তো। আমি মহিনকে সন্দেহ করিনি। কেন বলুন তো? মহিন তো খাতা লিখত না গাঙ্গুলি মশাইয়ের। ভেবে দেখুন কথাটা। সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা পরিষ্কার হয় না। চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। হিসেবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা?
দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারি না ভালো করে। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরো অনেকের হাতের লেখা তাতে আছে। কার কার? জানকীবাবু ব্যগ্রভাবে এ প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের প্রতীক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির এবং স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। জানকীবাবু বললেন, ও এই, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। যা শুনেছেন তার বেশি আমারও কিছু বলবার নেই। পরদিন সকালে ননি ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বললে, বাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। কি? জানকীবাবু এ গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি বড় দুঃখিত। বাবু, যদি দোষ করে থাকি পুলিশে দিন, গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননি, আমি সব বুঝি। পুলিশে দেবার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো বলে ভেবেছ? বাবুও কি আমাকে এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস এখন যেই করুক ননি তার মধ্যে নিশ্চয়ই জড়িত, অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। বললাম, সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পাড়ে বেশি। লোকটার উপরে সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পরে আহারাদি সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে নিদ্রা দেবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না, এবং বোধহয় সেই জন্যেই সেই রাত্রে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়াদে দেওয়া জানলা, জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে এসে আমার শিয়রের জানলার কাছে এসে থামল। তখনও আমি ভাবছি ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক বুকের উপরে পৌঁছলো। হাতে ধারালো একখানা সোজা ছোড়া, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণেই কি এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিলে। সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জেলে দেখি বিছানা রক্তে মাখামাখি হয়ে গেছে। তখনই ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপটি মেধে লণ্ঠন জ্বাললাম। লাঠির অগ্রভাগে তীক্ষ্ণাগ্র ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুরুলের কোপের ধরনে লাঠি মুচিয়ে কোপ মারলেই ছোড়া পিঠের ওদিক দিয়ে ফুঁড়ে বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার ওপর ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি এ কথা বিশেষজ্ঞ ভিন্ন অন্য লোককে ভুল করে বোঝানো চলত। আমিও নিরস্ত্র ছিলাম না, মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নালা অটোমেটিক ওয়েবলি লুকানো। সেটা হাতে করে তখনই বাইরে এসে আলো ধরে ঘরের চারিদিকে সর্বত্র খুঁজলাম। জানালার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ।
ভালো করে টর্চ ফেলে দেখলাম। কি জুতো? রবার সোল না চামড়া? অন্ধকারে ভালো বোঝা গেল না। এখনই এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ দুর্ভাগ্যের বিষয় আজ আমার কাছে নেই। আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনি রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো, ওঠো। শ্রীগোপাল জড়িত কণ্ঠে উত্তর দিলে, কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বার হয়ে এসে বললে, কে? ও আপনি? এত রাত্রে কি মনে করে? চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাওয়াও তো দেখি। চা খাবেন? স্টোভ আছে। চা খোর আমি, সব মজুত রাখি। করে দি। চা খেয়ে আমি আর বসতে পারছি না, ঘুমে যেন চোখ ঢুলে আসছে। শ্রীগোপাল বললে, বাকি রাতটুকু আমার এখানেই শুয়ে কাটিয়ে দেবেন এখন। ব্যাপার সব শুনে শ্রীগোপাল বললে, এর মধ্যে ননি আছে বলে মনে হয়, এ তারই কাজ। না। না? বলেন কি? না, এ ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়া গাঁয়ে ছোড়ার ব্যবহার নেই। তবে এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি কাউকে রাতের কথা বলো না কিন্তু। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হলো, আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনি রয়েছে। রবার সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এই গ্রামে ডাক্তার নেই ভালো। মামার বাড়ি গিয়ে আমার ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ দিয়ে নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে গিয়ে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে, একটা ছোট চামড়ার সুটকেস, তাতে খানকতক কাপড় জামা। কে যেন ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতেরে হাতেরে কি খুঁজেছে। কাপড় জামা বা একটা মানি ব্যাগে গোটা 2 টাকা ছিল, সেগুলোকে ছোঁয়নি। বালিশের তলা, এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি। তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? সেটা আমার পকেটেই আছে অবশ্যই, সে উদ্দেশ্য থাকা বিচিত্র নয়। জানকী বাবুকে ডেকে সব কথা বললাম। জানকী বাবু শুনে বললেন, চলুন জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকী বাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন, তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। বললাম, দেখলেন তো টাকা কড়ি কিছু যায়নি? কিছু না। আর কোনো জিনিস আপনার ঘরে ছিল? কি জিনিস? অন্য কোনো দরকারি মানে মূল্যবান? এখানে মূল্যবান জিনিস কি থাকবে? তাই তো। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিসমিদের সেই কবচ আর দাঁতন কাঠির টুকরোটা আমি এই ঘরে কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাবার সময় সেই জিনিস দুটি আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সে দুটি আমার পকেটেই আছে। কিন্তু কথাটা জানকী বাবুকে বলি বলি করেও বলা হলো না। জানকী বাবু যাবার সময় বললেন, ননির ওপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। একবার ওকে ডাকিয়ে দেখি। এখন নয়, আমি মামার বাড়িতে যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করবেন।
কিছুক্ষণ পরে আমি জানকী বাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে, মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকী বাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। আমায় বললেন, আজই ফিরলেন? তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল, মিস স্মিথের কবজখানা আমার পকেটেই আছে এখনো। সামনে রাত আসছে আবার, ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি, মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকী বাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম, এই জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওর সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না, দরকার কি দেখানোর। জানকী বাবুর শ্বশুর বাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তাকে আরো কিছু জিজ্ঞেস করবার জন্য সেখানে গিয়ে বসলাম। বুড়ি বললে, এসো দাদা, এসো, বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো, আছেই বা কে? এক মেয়ে ছিল, মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদেষ্টে দুঃখ থাকলে কেউ ঠেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতায় বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়া গাঁয়ে কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, দিদিমা, ও জিনিসটা কি, এখানে তৈরি হয়? বৃদ্ধা বললেন, ওটা এ দেশের নয় দাদা। কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকী বাবু বুঝি? হ্যাঁ দাদা, ও আসামের চা বাগানে থাকতো কিনা, ওই আর বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে, এ আমার নিকট একটা মস্ত বড় সমস্যা। একটা ক্ষীণ সূত্র মিলেছে। আমি বললাম, জানকী বাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কিনা, তবুও জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। ও, বড় খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে এলেন উনি? 3-4 দিন পরে দাদা। আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা 3 বছর হলো, এই শ্রাবণে। মেয়ে মারা যাবার পর উনি যেমন আসছিলেন তেমনি আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? না, 2 বছর আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইল মাসখানেক, বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায়ই আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরুলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানায় দারোগা বাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকী বাবুর সঙ্গে দেখা। আমায় জিজ্ঞেস করলেন, এই যে বেড়াচ্ছেন বুঝি? আমি বললাম, চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন না যাই। আচ্ছা জানকী বাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজের ওতে একেবারে বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি।
হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছুই নয়, খুবই সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি। সকালবেলাটা। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্য। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্যে। পরক্ষণেই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি, দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ কোনো আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগলো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। দারোগা বাবু আমায় দেখে বললেন, কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানা একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলছি না, হাতের লেখা মেলানোর একটা ব্যাপার আছে। কিরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমি আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এবার সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়ার সুবিধে হবে? জোগাড় করতে চেষ্টা করছি। যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করে নিতে যা দেরি, বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না, যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আজ 17 বছর। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2 দিন তিনি এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। আমি বললাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। পাঠান না? আরো উল্টা ন্যায় ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেবারে উপুর হাতটিও করে না কোনোদিনও। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো, তাহলেই হলো। তাও কখনো কখনো, বছরে একবার বিজয়ার প্রণাম জানিয়ে একখানা লেখে। খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়, তার উপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখে সেরে দেয়। কই দেখি, আছে নাকি চিঠি? ওই চালের বাতায় গোঁজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্টকার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালুম। বৃদ্ধা বললেন, ওই সেই চিঠি দাদা। আরো 2-1টা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে।
জানকীবাবু যদি এ কথা এখন শুনতেও পান যে তার লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। দু একটা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। দারোগা বাবু বললেন, তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টের প্রমাণের সমান। এখনো সবের দরকার নেই, আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়, সব বললাম তাকে খুলে। তিনি বললেন, একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুদ প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। একটা সূত্র ধরে অপরাধী বের করতে বড্ড সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক চান্সের আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এই ক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে এ সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগা বাবুর সঙ্গে দেখা করি। তিনি বললেন, আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকালের মধ্যেই পেয়ে যাব। গ্রামে ফিরে দুদিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিসমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। জানকীবাবু বললেন, আপনার কাজ কত দূরে গেল? 1 পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেলে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? আমি শুনলাম যেন সেদিন কার মুখে। না না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো, জানকীবাবু এ কথা বলতে চান কেন? তবে কি তিনি মিসমিদের কবচ হারানোর এবং বিশেষ করে সেখানা যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বললাম, মানে অন্য কেউ বলেনি। আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুর বাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিসমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। আপনার ধারণা ভুল। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিসমিদের কাঠের কবচখানা বের করে তার সামনে ধরে বললাম, দেখুন দেখি এই জিনিসটা কি? চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তার বাড়ির পেছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিসমি জাতির মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কিনা তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হবার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচ শুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি 2 হাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম।
বরং জানকী বাবুই আমার জুজুৎসুর আড়াই পেঁচির ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। আমি হেসে বললাম, এ লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা পেঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকী বাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। কবচ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি? এই কথার জবাব দেবেন অন্য জায়গায়, দাঁড়ান একটু এখানে। থানার দারোগা বাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকী বাবু, খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকী বাবুর হাতে হাতকড়ি লাগালো। জানকী বাবু কি বলতে চাইলেন? দারোগা বাবু বললেন, আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে, বুঝে শুনে কথা বলবেন। জানকী বাবুর বিরুদ্ধে পুলিশ আরো অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের খানা তল্লাশিতে তার কাগজও বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকী বাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয়ে আমার আগ্রহ ছিল জানবার। জানকী বাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকী বাবু ভুরু কুঞ্চিত করলেন। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন জানকী বাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমার কর্তব্য পালন করতে হয়েছে, তা বুঝতেই পারছেন। থাক, হতেই হবে। দেখুন জানকী বাবু, মনের অগোচরে পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গাঁয়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে এর জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভাবলেন না একবারও? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব। বিরক্ত করবেন না। লোকটা সত্যিই অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখনো মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আমি বললাম, আপনি সংসারে একা, ছেলে পুলে নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকী বাবু চুপ করে রইলেন। এবার আমি ভাবলুম ওষুধ ধরেছে। আগের কথাটা আরো সুস্পষ্ট ভাবে বললাম। জানি না আজও জানকী বাবুর হৃদয়ের নিভৃত কোণে তার পরলোকগত স্ত্রী পুত্রের জন্য এতটুকু স্নেহপ্রীতি জাগ্রত আছে কিনা, কিন্তু আমার যতদূর সাধ্য তার মনের সে দিকটাতে আঘাত দেবার আমি চেষ্টা করলাম। বহুদিনের মরচে পড়া হৃদয়ের দোর যদি এতটুকুও খোলে। বললাম, ভেবে দেখুন জানকী বাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এই যে কত পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবুও অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে, মহাপুরুষেরা বলেছেন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যে হয়ে যাবে না। জানকী বাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয় তা স্বীকার করবেন বোধহয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধে করে দিই, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন, বলি, বসুন। বেশ কথা,
বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো। ব্যবসা ফেল পড়ে কপরদক শূন্য হয়ে পড়েছিলাম, চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাগসই কৈফিয়ত তো হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন, আপনি ওই কবজখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবচের বিষয় সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন, আপনি কেন আবার এই গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি, কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রেই, সেখানা খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনে জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিনমানে না খুঁজে? দিনেই তো খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়লো ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন। আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিসফিস করে কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শুনবার জন্য জেলে সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওঁত পেতে বসে আছে। তার এ ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমায় বললেন, ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবেই কোর্টে জমা আছে। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি, আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে? জানকীবাবু ভয়ে যেন কোনো অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেওয়ার ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে বললেন, না 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 না, আমিও চাইনে, আমার ওয়ারিশান কেউ নেই, ও আমি চাইনে। ওই সর্বনেশে কবচই আমাকে আজ এই অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি? এই পর্যন্ত বলেই তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন, যা বলবার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছে করেন না। আমি বললাম, আপনি যদি না নিতে চান, আমি কাছে রাখতে পারি। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে এই জানকীবাবু বললেন, আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবুও এখন ভেবে দেখছি, আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার উপর আমার আর রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা। সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্যে আজ জানকীবাবুর কাছে এসেছিলাম, সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবচের ইতিহাস কিছু শুনবো বলে। আমার ওভাবে কথা পারবার মূলে ওই একটাই উদ্দেশ্য ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই, জানবেন। জানকীবাবু খোঁচা খেয়ে উদ্দীপ্ত হয়ে উঠে বললেন, কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতো ওইসব মন্ত্র তন্ত্র কবচে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয়, তবে কুসংস্কার আর কাকে বলবো? জানকীবাবু ক্রোধের সুরে বললেন,
আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন না। আমি পূর্বের মতোই তাচ্ছিল্যের সুরে বললাম, আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবচ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন আমার তা জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে যেন গঙ্গার জলে ভাসিয়ে দেন। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আর আমার সঙ্গে এই কবচ আছে 7 বছর। কিন্তু থাকবে বলেই জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি মুখই খুলবেন না এমন ভাব দেখালেন। আমি বললাম, বলুন, কি বলতে চাইছিলেন? অন্য কিছু নয়, ও কবচখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানাও আপনি কাছে রাখবেন না। আমি তো বলেছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আমি আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছন্নে যান, তাতে আমার কি? এই যে খানিক আগে বলছিলেন আমার উপর আপনার কোনো রাগ নেই। ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতা আর দেমাগ দেখে রাগ হয়ে পড়ছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবচ ফেলে দাও। আজকালকার কোনো দেশে এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি। কিন্তু বুঝেছি এমন সময় যে যখন আর কোনো চারা নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবচই আমার এই সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এ সম্বন্ধে জানকীবাবু কি একটা কথা আমার কাছে চেপে যাচ্ছেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ গুম খেয়ে চুপ করে গিয়ে অন্য কথা পেড়েছিলেন। এবার হয়তো তার পুনরাবৃত্তি করবেন। সুতরাং আমি যেন তার আসল কথার অর্থ বুঝতে পারিনি এমন ভাব দেখিয়ে বললাম, তা বটে, একদিক থেকে দেখতে হলে ওই কবচখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। জানকীবাবু আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে বললেন, আপনি কি বুঝেছেন বলুন তো, কিভাবে দায়ী? মানে ওখানা না হারিয়ে গেলে তো আপনি আজ ধরা পড়তেন না, যদি ওখানা পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি। এছাড়া আর কি বোঝবার আছে? আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্য। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট। হতে পারে ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়? আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম। কিন্তু ওই কবচ তা আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। জানকীবাবু বললেন, আজ প্রায় 25 বছর আমি সদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? খুব ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরো 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা করি। ওখানে দফলা, মিরি, মিসমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গিয়েছেন ওদিকে? আমি বললাম, না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। জানকীবাবুর গল্পটা আমি আমার নিজের ধরনেই বলি। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটবার জন্য ঢুকে তারা দেখলেন এক জায়গায় একটা বড় শাল গাছের নিচে
আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই এক বিকট মূর্তি, দেবতার বিগ্রহ। কুলিরা বললে, বাবু, এই মিসমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। জানকী বাবুর সঙ্গে ক্যামেরা ছিল, তার শখ হলো মূর্তিটার ফটো নেবেন। কুলিরা বারণ করলে জানকী বাবু তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরা তেপায়ার ওপর দাঁড় করিয়েছেন। এমন সময় একজন বৃদ্ধ মিসমি এসে তাদের ভাষায় কি বললে। জানকী বাবুর একজন কুলি সে ভাষা জানতো। সে বললে, বাবু, ফটো নিও না, ও বারণ করছে। অন্য অন্য কুলিরাও বললে, বাবু, এরা জবর জাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গাঁ শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে হাজির হয়ে আমাদের সবগুলোকে গাছের সঙ্গে গিঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারো তোয়াক্কা রাখে না। ওদের দেবতার ফটো খিঁচবার কোনো দরকার নেই। জানকী বাবু ক্যামেরা বন্ধ করলেন। এতগুলো লোকের কথা ঠেলতে পারলেন না। তারপর নিজের কাজকর্ম সেরে তিনি যখন জঙ্গল থেকে ফিরবেন, তখন আর একবার সেই দেবমূর্তি দেখবার বড় আগ্রহ হলো। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়াগহন পথে বন্যজন্তুদের অতর্কিত আক্রমণের ভয়, বেণুবন শীর্ষে ক্ষীণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বেও তিনি সেখানে গেলেন। সবাই ভীত ও বিস্মিত হয়ে উঠল যখন সেখানে গিয়ে দেখলে কোন সময় সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটির ধড় ও মুন্ড পৃথক পৃথক পড়ে আছে কাঠে খোদাই বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পাদমূলে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধ শুকনো রক্ত। সেখানে সেদিন তারা আর বেশিক্ষণ দাঁড়ালেন না। জানকীবাবু বললেন, আমার কি কুগ্রহ মশাই, আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু, তুমি কলকাতার লোক, এসব দেশের গতিক কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। আমি কারো কথা শুনলাম না, গেলাম শেষ পর্যন্ত। লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তিনি তা আজও ভালো জানেন না, কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তি তাকে সেখানে যাবার প্ররোচনা দিয়েছিল, কে জানে। জানকীবাবু বললেন, ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম যে ফটো নিতে যাচ্ছি। তাই বলছিলাম, কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানি নে। আমি বললাম, সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনোদিনই না। কিন্তু তার চেয়েও খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে, বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাবার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা তিনি করতে পারেননি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্নও সেখানে নেই। রাত্রে বন্য জন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে গিয়ে থাকুক। অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধহয় আকর্ষণটা বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু, তা তিনি বলতে পারেন না। সেই সময় ওই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবেই, চারিদিকে কেউ কোথাও নেই দেখে,
সেখানা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলেন। আমি বিস্মিত সুরে বললাম, খুলে নিলেন? কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নর বলি দিয়ে খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানা জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানাও বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এরকমই একটা উদ্দেশ্য তখন আমার থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিসপিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় বিশেষ করে এই রকম কবচ তারা পরবেই। তারপর আর কিছুই জানি না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় দিয়ে জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিলে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিলুম মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো, তখনই নানা রকম দুষ্টু বুদ্ধি জাগতো মনে। কাকে মারি, কাকে ফাঁকি দিই, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবচ। কিন্তু যাক সে কথা, আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাড় থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ সরে পড়ল সেই রাত্রেই। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধহয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ অসমিয়া ভদ্রলোককে ওখানে দেখাই। তিনি আমায় বললেন, এ কোথায় পেলেন আপনি? এ মিরি আর মিসমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়তো গলায়। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে এ অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনি, তাহলে কি আজ এমন হয়? তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে আর কখনো রাখবেন না। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শুনবার জন্যই আমার আশা। বললাম, আমি যা করেছি তা কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা কাহিনী মিসমিদের কবচ দ্বিতীয় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে,
তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।